আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। লঘুচাপ ও ভারী বৃষ্টিতে উত্তাল দক্ষিণাঞ্চল। কীর্তনখোলা সহ 9টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। এদিকে পায়রা সহ দেশের 4টি বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকায় গভীর সমুদ্র থেকে পটুয়াখালীর রাঙাবালি ও গলাচিপার ঘাটে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। বারবার বৈরী আবহাওয়ায় কর্মহীন হয়ে চরম লোকসানে উপকূলের জেলেরা। অন্যদিকে উজান থেকে নেমে আসা বন্যার পানির তীব্র ঘূর্ণিস্রোতে ভোলার ইলিশা লঞ্চঘাটে সিসি ব্লক বাঁধে ধস নেমেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং ঘাট রক্ষায় তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকামুখী লঞ্চঘাটে পল্টন ও জেটি। সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে প্রশাসন। দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যার মতো যে কোনো বিপর্যয়ে জনগণের পাশে থাকার কথাও জানান তিনি। শুক্রবার কক্সবাজারের চকরিয়ার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা জানান। এদিকে বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বেড়িবাঁধ মেরামতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের চলমান ত্রাণ কার্যক্রম পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্য সেবা, যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেই জন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী 1 মাস সব ধরনের ঋণের কিস্তি আদায় বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার সকালে বান্দরবনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। আমাদের নারী উদ্যোক্তারা অনেক সময় এনজিওদের থেকে কিছু ক্ষুদ্র ঋণ নেন, যেটার কিস্তি মাসে মাসে দেওয়া লাগে। তো আমাদের সরকারের পক্ষ থেকে আপাতত এই 1 মাসের কিস্তি এবং সুদসহ মওকুফের ব্যবস্থা করা হয়েছে। সাকিব আল হাসান, আরটিভি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলার কৃষিতে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। পটুয়াখালীতে নষ্ট হয়েছে রোপা আমনের বীজতলা। এতে ক্ষুব্ধ কৃষকরা সড়ক কেটে পানি নামানোর চেষ্টা করায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। অন্যদিকে ফরিদপুরে ভাঙায় অতিবৃষ্টিতে নির্ধারিত সময়ের আগে পাট কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে বেড়েছে উৎপাদন খরচ, দেখা দিয়েছে লোকসানের শঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে গত 4 থেকে 11 জুলাই 458.11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে জেলার গলাচিপা উপজেলার প্রায় 1200 একর রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে যায়। স্লুইস গেট সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পচন ধরেছে রোপা আমনের বীজতলায়। দিশেহারা কৃষকরা পানি নামাতে বাধ্য হয়ে গলাচিপা উপজেলার আঞ্চলিক মহাসড়কের কয়েক জায়গায় কেটে দেন। এতেও নামেনি পানি, উল্টো যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যানবাহন চালক, যাত্রী সহ স্থানীয়রা। মুখ খোলা করে দিলে পানি বাইরে নি, হাতে পানি বাইরে না স্যার, তো কৃষক মরতে আছে বর্ষার বৃষ্টিতে, বীজ করতে পারতে আছে না, এই কারণে ধান কাটা হয়েছে। গাড়ি ঠিক মতো চলে না, এই যে হিন্দাই হয়ে যায়, ভেঙে যায়।
দ্রুত সড়ক মেরামত ও বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে স্থানীয় এলজিইডি বিভাগ। আমাদের কাছ থেকে এটা অনুমতি নাই বা স্থানীয় উপজেলা প্রশাসনের কাছ থেকেও নাই আমার জানা মতে। তো বিষয়টি আমরা খতিয়ে দেখব, দেখে যদি রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা এটা মেরামত করার ব্যবস্থা। অতিবৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শীর্ষ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরেও। জমিতে পানি জমে থাকায় নির্ধারিত সময়ের আগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে একদিকে ফলন কমার আশঙ্কা, অন্যদিকে শ্রমিক সংকটে মজুরি বাড়ায় লোকসানের সংখ্যায় দিন কাটছে চাষিদের। আমরা বিপদগ্রস্ত, যে টাকা ব্যয়বহুল হইতেছে, পাটের ফলন নাই। পাট যতটুকু উঁচু হওয়ার কথা ছিল উঁচু হয় নাই, এই কারণে পাটটা কেটে নেওয়া লাগবে, এর জন্য হয়তো ফলন হইব না বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারিভাবে যে অনুদানের ব্যবস্থা যদি আমরা সরকার থেকে পাই তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি আমাদের সরকারের যে সদিচ্ছা আছে, পাটের যে দাম এটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমাদের কৃষক লাভবান হবে। সরকারি সহায়তা ও পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন জেলার পাট চাষিরা। সুলাইমান কবির, RTV। টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে চড়া সবজির বাজার বেড়েছে। ডিমের দামও কেজিতে 20 টাকা বেড়ে 170 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। দাম বেড়েছে দেশি মাছেরও, তবে অপরিবর্তিত গরু ও খাসির মাংস। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। গেল কয়েকদিনের বৃষ্টিতে বাজারে কমেছে পণ্যের সরবরাহ, আর তাতেই বেগুনের কেজি 120 টাকা। বরবটি ছাড়িয়েছে ডাবল সেঞ্চুরি। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সপ্তাহখানেক আগের 60 টাকার শসা বিক্রি হচ্ছে 200 টাকায়। ঝাল বেড়েছে মরিচের। গত সপ্তাহে ছিল মরিচ 100 টাকা, এই সপ্তাহে মরিচ 160 টাকা। তা গত সপ্তাহের তুলনায় দাম বাড়ছে কেজি 60 টাকা। আগে তো 500 টাকার বাজার কিনলে একটা ব্যাগ ভরে নিয়ে গেছে, 2000 টাকা নিয়ে আসছি, আমি মনে হয় সবগুলো বাজার করে নিয়ে যাইতে পারবো না। সপ্তাহের ব্যবধানে সবজির এমন চড়া দামে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। যদিও বন্যা ও বৃষ্টির অজুহাতে দাম বৃদ্ধির কথা বলছেন বিক্রেতারা। খেতে আবার আপনার সবজি নষ্ট হয়ে গেছে, মানে একটা খেতে যদি মনে করেন 20 মণ সবজি ওই জায়গায় 5 মণও বাই করতে পারতেছে না, এখন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আমার তো মনে হয় যে একটা সিন্ডিকেটের বিষয়, এটা অলওয়েজ হয়ে আসছে যে হ্যাঁ একটা দাম হঠাৎ করে বেড়ে গেছে, এটা নামাইতে অনেক কষ্ট হয়। গরিবের আমিষের চাহিদা পূরণের অন্যতম ডিমের দামে পড়েছে প্রভাব। চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণে দামটা বাড়ছে, আর লাল ডিমের দাম প্রচুর বাড়ছে। ব্রয়লারটা অনেক বেশি ছিল, এখন 180 টাকা চলে, আর সোনালিটা চলে 300 টাকা, 320 টাকা এমন। আরেকটা আছে হাইব্রিড একটা মুরগি, সোনালির মতোই সেম দেখতে ওই রকমই, ওটা হলো 280 টাকা। সাধারণ চাল ডাল ও তেলের দাম না বাড়লেও সুগন্ধি ও চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিনিকেট যেটা রেগুলার চলে 28, যেটা এটা এখন কমে, যেমন আপনার 28 49 টাকা 50 টাকা চলতেছে। বাড়তি দাম হচ্ছে চিনিগুড়া যেহেতু এক্সপোর্ট হচ্ছে, এই জন্য একটু বাড়তি চলছে। বন্যায় নদী ও হাওরের পানি বৃদ্ধির প্রভাব পড়েছে দেশি ও নদীর মাছে। ক্রেতাদের প্রত্যাশা সবসময় বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ থাকবে কর্তৃপক্ষের। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর ইমাজউদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, ৩১ দফার মতোই স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার। জুলাইকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাষ্ট্রবিজ্ঞানের আলোয় আলোকিত এক প্রজ্ঞাবান মানুষ ছিলেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। উদার গণতন্ত্র, সাংবিধানিক শাসন ও জাতীয় চেতনার প্রশ্নে তার অবস্থান ছিল অবিচল। দেশের অন্যতম সেই প্রাজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভার আয়োজন করে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে শ্রদ্ধায় প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে স্মরণ করেন বক্তারা। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে জুলাইকে ক্ষমতার রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে বিরোধী দল। তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার
যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হবে। জুলাই বিপ্লবের চেতনাকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা ইশতেহারের মতো স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ওই জায়গায় কোনো রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। মতের ভিন্নতা থাকলেও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান মির্জা ফখরুল। আমরা ডেমোক্রেসিতে থাকি, বিভাজনের রাজনীতি না করি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। 17 জুলাই 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক। আগের দিন রংপুরে আবু সাঈদে নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভ এদিন বিস্ফোরিত হয় রাজপথে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয়া, গায়েবানা জানাজায় পুলিশের হামলা, সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ, ক্যাম্পাস বন্ধের ঘোষণা, রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ, সব মিলিয়ে 17 জুলাই থেকে কোটা সংস্কারের দাবির আন্দোলন রূপ নিতে শুরু করে গণমানুষের আন্দোলনে। জুলাইয়ের সেই বিশেষ দিনটি নিয়ে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সেই মৃত্যুর খবর রাত পেরোতেই ক্ষোভে ফেটে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। 17 জুলাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শুরু হয় ছাত্রলীগ মুক্ত হল গড়ার কর্মসূচি। একে একে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আসে বিভিন্ন আবাসিক হল। ক্যাম্পাসে ছাত্রলীগকে প্রত্যেকটা হল থেকে আমরা বিতাড়িত করে, আমাদের জরুলক হল থেকে, হলপাড়ার থেকে, তখন ওরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেয়। এদিন শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হলেও শুরুতে বাধা দেয় পুলিশ। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা। 17 জুলাই মূলত হচ্ছে জুলাই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল, যেদিন হাসিনা রেজিমের গায়েবানা জানাজা হয়েছিল। যখন ক্যাম্পাসে গায়েবানা জানাজার জন্য কফিন নিয়ে আসা হয়, যখন হচ্ছে সবাই জমায়েত হয়, ঠিক এই টাইমেই গায়েবানা জানাজার মধ্যেখানে এখানে পুলিশ ছাত্রলীগ এরা হচ্ছে আমাদের উপর অ্যাটাক করে এবং হচ্ছে টিয়ার গ্যাস হইতে শুরু করে সাউন্ড গ্রেনেড এবং গুলি বর্ষণও করে। সবাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকে, অনেকে এইখানেই আহত হয় এবং হচ্ছে সেদিনের পর থেকে আমাদের ক্যাম্পাসে হলগুলোকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। একই সময় ঢাকা সহ যাত্রাবাড়ি, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংঘর্ষে আহত হন শত শত মানুষ। এটা আর আন্দোলনের মধ্যে ছিল না, এটা তখন গণ অভ্যুত্থানে চলে গিয়েছিল এবং এই গণহত্যার ধারাটা 16 তারিখ থেকে শুরু করেছিল, যেটা 5ই আগস্টের আগ পর্যন্ত। 5ই আগস্টের পরবর্তী সময় 5ই আগস্টের দিনেও হচ্ছে আমরা এই ধারাবাহিকতা দেখতে পেয়েছি আর কি। দিনের শেষ ভাগে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রাতেই সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। তবে এসব পদক্ষেপে আন্দোলন থামাতে পারেনি, বরং ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। পরদিন কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে আন্দোলনে নতুন পর্যায়ে প্রবেশ করে। কোটা সংস্কারের দাবি ছাড়িয়ে আন্দোলন তখন রূপ নিতে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের দাবি। আর এভাবেই 17 জুলাইয়ের প্রতিটি ঘটনা পরবর্তী গণ অভ্যুত্থানের ভিত্তি আরও শক্ত করে তোলে। আব্দুর রহিম, RTV, ঢাকা। পুরান ঢাকা তিলোত্তমা নগরীর এক জীবন্ত শহর, ইতিহাসের মহাকাব্যের দেয়ালে দেয়ালে লেখা আভিজাত্যের প্রতিচ্ছবি। সরু গলি, পুরনো ইটের দেয়াল আর ভাঙা খিলানের ভিতর আজও লুকিয়ে আছে শতাব্দীর গল্প। যত্নহীনতায় মলিন বসতি, হারাতে বসা এসব স্মৃতির গল্প নিয়ে আজ প্রথম পর্বে থাকছে বুড়িগঙ্গার কোল ঘেঁষা আর নদীপথের বাণিজ্যের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী ভিলার গল্প। শতবর্ষী এ ভবনের বাস্তবতার ছোট নথি থাকছে শাকিলা কলিমের প্রতিবেদনে। ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন।
ফরাশগঞ্জের বিকে দাস লেনের মোড়ে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী লক্ষ্মী ভিলা। শত বছরের পুরনো এই বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এক সময়ের সমৃদ্ধি, 1 শতাব্দীরও বেশি পুরনো একটি স্থাপনা যা সময়ের বহু পরিবর্তনের সাক্ষী। বিগত শতকের শুরুতে ব্যবসায়ী বসন্ত কুমার দাসের সমৃদ্ধির প্রতীক ছিল এই বাড়ি। ইট, শাক আর কাপড়ের ব্যবসায় অর্জিত সাফল্য যেন ভবনের প্রতিটি ইটে গাঁথা ছিল। দেয়ালগুলোতে ছিল জীবনের উচ্ছ্বাস, ছিল ব্যস্ততার শব্দ। সময় বদলায়, বদলায় ইতিহাসও। 1947 সালে দেশভাগ বদলে দেয় এই বাড়ির ঠিকানা, বদলে দেয় এর পরিচয়। সম্পত্তি বিনিময়ের মাধ্যমে নতুন মালিকানায় যায় লক্ষ্মী ভিলা। 1950 সালের দাঙ্গার পর দাস পরিবারের বিদায়, সব মিলিয়ে লক্ষ্মী ভিলা হয়ে ওঠে সময়ের নিঃশব্দ দলিল। সময় কেটেছে অবহেলায়। হেরিটেজের অংশ হিসেবে বাড়িটির সামনের অংশ মেরামত করা হলেও পেছনের অংশের দৃশ্যে এখনও দেয়ালে ফাটল, ক্ষয়ে যাওয়া কাঠামো আর নিঃশব্দ ভাঙনের চিহ্ন স্পষ্ট। বসন্তবাবুর আদরে গড়া লক্ষ্মী ভিলা ধীরে ধীরে পরিণত জীর্ণ স্মৃতিতে। এক সময় এটা ব্যাংকে জনতা ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছিল নিচতলাটা। ব্যারিস্টার আজমুল হোসেন কিউসি বর্তমানে ওনাদের ভোগ করতেছে ওনাদের বাসা। এটা তো ফ্যামিলি বাড়ি, এটা তো কোনো মানে প্রদর্শনীর জন্য এই বাড়ি না যে যাকে তাকে ঢুকতে দেওয়া হবে। পুরো ভবন এখনও অনিশ্চয়তার মধ্যে। সামনের অংশ বন্ধ, পেছনের অংশে সীমিত কিছু পরিবারের বসবাস। এভাবেই কোনোভাবে টিকে আছে লক্ষ্মী ভিলা। শাকিলা করিম, RTV, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান সংসদ মানুষের প্রত্যাশার প্রতীক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে ফরিদপুরের ভাঙায় এক মতবিনিময় সভায় একথা বলেন বিগত 4টি সংসদ প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করেনি, তবে বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দল স্বাধীনভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাই ঐক্যবদ্ধ। এ সময় ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল সহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে নতুন মহান সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের কাছে আপনারা যেমন বললেন মানুষের প্রত্যাশা অনেক, আমরাও সেটা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক। টাঙ্গাইলের নাগরপুরে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্যবহার করা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইট ভাটার লাল ছাই, পোড়ামাটি সহ নিম্নমানের সামগ্রী। স্থানীয়রা প্রতিবাদ জানালেও বন্ধ হচ্ছে না এসব সামগ্রীর ব্যবহার। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চামটা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 500 মিটার সড়ক নির্মাণের কাজ পায় মেসার্স কবি ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। পরে কাজটি আব্দুল খালেক নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন মূল ঠিকাদার লুৎফুল কবির। আধা কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় 51,96,000 টাকা, কিন্তু নির্মাণে ব্যবহার করা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইট, খোয়া, ইটভাটার লাল ছাই, পোড়ামাটি সহ নিম্নমানের সামগ্রী। এমন অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী। যেখানে মাটি থাকার কথা সেই জায়গায় ইট ভাটার ছাই দিছে। এটা ছাইতে মাটি দিছে, এটা থাকবো অভিযোগ অস্বীকার করলেন সাব ঠিকাদার আব্দুল খালেক। ইঞ্জিনিয়ার আছে, থানা ইঞ্জিনিয়ার আছে, টাঙ্গাইল থেকে আসে, তারা দেখতেছে যদি কোনো খারাপ হয় তারা ধরবো। আমি তো ভাই চেষ্টা করতে সব ভালো করার জন্যই, আমি তো আর কোনো খারাপ করার চেষ্টা করতেছি না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রকৌশলী। রাস্তাটি 500 মিটার একটি রাস্তাটির সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বর্তমানে রাস্তাটির কাজ চলমান রয়েছে। রাস্তাটির বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে মাটির ফেলিয়ার হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করে যেহেতু কাজটি চলমান আছে, আমরা সংশোধন করে পরবর্তী ব্যবস্থা নেব। অনিয়ম বন্ধে যথাযথ কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।
ট্রান্সফরমারের অভাবে প্রায় 1.5 মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ডুবাইল এলাকা। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক। নতুন ট্রান্সফর না থাকায় সংযোগ দেয়া যাচ্ছে না বলছে পিডিবির নির্বাহী প্রকৌশলী। তবে বিক্রয় ও বিতরণ বিভাগে দেখা যায় মজুদ একাধিক নতুন ট্রান্সফরমার। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রায় 1.5 মাস আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি কিশোরগঞ্জ সদর উপজেলার 4 নম্বর ফিডারের গাইটাল ডুবাইল মোড় এলাকার একটি ট্রান্সফরমার বিকল হয়। পিডিবি কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানানো হলে এক পর্যায়ে নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস দিয়ে বিকল ট্রান্সফরমারটি খুলে নেয়। এরপর আজও দেখা মেলেনি নতুন ট্রান্সফরমারের। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, ছোট শিল্প প্রতিষ্ঠান এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। স্থানীয়রা বলছেন এর আগে একই ট্রান্সফরমার বিকল হলে নিজেদের উদ্যোগে প্রায় 1,70,000 টাকা সংগ্রহ করে নতুন ট্রান্সফরমার স্থাপন করেন তারা। আরেকবার ট্রান্সফরমার কিনে আনছিলাম 1,70,000 টাকা দিয়ে। তার কেনার পরে তারা এখনো চাইতেছে কি তাদেরকে টাকা দেই তারপর ট্রান্সফরমার আনবো। ট্রান্সমিটার নিচে কইছে আর একটা লইব অনার ট্রান্সমিটার আইগে না। বিদ্যুতের অফিসের কি নিয়ম এটা যে ট্রান্সমিটারকে টাকা দিয়ে এরকম হয়? এটা আমরা জানতে চাইতেছি। আমাদের ফ্যান চলে না, এই মোটর চলে না, পানি তুলতে পারি না, পানির জন্য বিরাট কষ্ট হয়। পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ে একাধিক ট্রান্সফরমার মজুদ থাকলেও নতুন ট্রান্সফরমার না থাকার কথা বললেন দায়িত্বে থাকা এই নির্বাহী প্রকৌশলী। ভাই ওটা আমরা দেখবো, ওটা আমরা আসলে ট্রান্সফার আসলে চেঞ্জ করে দিব। না আপাতত নাই, আমরা ট্রান্সফার আসলে চেঞ্জ করে দেবো। কথা হচ্ছে দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সাকিব আল হাসান, RTV। চট্টগ্রামে পর্যটনকে বিশ্বমানের গন্তব্যে রূপান্তরের লক্ষ্যে অনুষ্ঠিত হল আমা কফি দৃষ্টি বিজনেস আইডিয়া কন্টেস্টের গ্র্যান্ড ফিনালে। নগরীর একটি রেস্টুরেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 14তম আয়োজনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র শাহাদাত হোসেন। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল আবুল খায়ের গ্রুপের অন্যতম ব্র্যান্ড আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। গত 3 জুলাই চট্টগ্রামের 12টি বিশ্ববিদ্যালয়ের 36টি দলের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। কয়েকটি বাছাই পর্ব, উপস্থাপনা পর্ব অতিক্রম করে 4টি দল গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেবি শার্ক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠিত হলো তানিন ফার্নিচারের বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান। রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেলস ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা ও মৌসুমি ফল প্রদান করা হয়। এ সময় তানিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালেদ আনসারী ও চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়ার উপস্থিত থেকে কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় মোস্তফা খালেদ আনসারী বলেন, মানসম্পন্ন ও নান্দনিক পণ্যের মাধ্যমে তানিন ফার্নিচার ধারাবাহিকভাবে সাফল্যের নতুন মাইলফলক অর্জন করে যাচ্ছে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।